ভাবুন তো, আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি। এরপর একটা বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ছে। পৃথিবীর প্রায় ৭১% পানি। মোট পানির পরিমাণ প্রায় 1.386 বিলিয়ন ঘন কিলোমিটার। যদি এই সমস্ত পানি পৃথিবীর পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে দেওয়া হতো, পুরো পৃথিবী প্রায় 2.7 কিলোমিটার গভীর পানিতে ঢেকে যাবে। এখন কল্পনা করুন, এই বিশাল সমুদ্রের প্রতিটি ফোঁটা পানি কোথা থেকে এসেছে। কারা প্রথম পৃথিবীতে পানি নিয়ে এসেছিল? এটি কি জন্ম থেকেই পৃথিবীতে ছিল, নাকি মহাকাশ থেকে এসেছে, নাকি দুটোই সত্যি? আর সবচেয়ে অবাক করা বিষয়, আজ বিজ্ঞানীরা অনেক কিছু জানলেও পৃথিবীর পানির উৎস নিয়ে এখনো গবেষণা চলছে। নাসা, ইএসএ, জ্যাক্সা এবং বিশ্বের অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান আজও এই প্রশ্নের উত্তর খুঁজছে, কারণ পানির ইতিহাস মানেই পৃথিবীতে জীবনের ইতিহাস। আজ আমরা সময় ফিরে যাব 4.54 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে না ছিল সমুদ্র, না নদী, না বৃষ্টি, না এক ফোঁটা তরল পানি, শুধু আগুন আর গলিত পাথরের সমুদ্র। প্রায় 4.54 বিলিয়ন বছর আগে, সূর্যের জন্মের কিছুদিন পর, ধুলো, বরফ, লোহা এবং বিশাল অসংখ্য কণা মহাকর্ষের প্রভাবে একত্রিত হতে শুরু করে। কয়েক কোটি বছরের সংঘর্ষের মাধ্যমে তৈরি হয় পৃথিবী। আর সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিছু অঞ্চলে আরো বেশি। তখন পৃথিবী দেখতে ছিল একটি বিশাল গলিত লাভার বলের মতো। আজকের মতো নীল গ্রহ নয়। নাসায়ের মডেল অনুযায়ী প্রথম 100 মিলিয়ন বছর পৃথিবীতে প্রায় বিরামহীনভাবে গ্রহাণু আঘাত করছিল। এই সময়কে বলা হয় লেট হেভি বোম্বার্ডমেন্ট। প্রতি কয়েক মিনিট পর পর একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করত। এক একটি সংঘর্ষে মুক্তি পেত কোটি কোটি হিরোশিমা বোমার সমান শক্তি। এমন পৃথিবীতে কোনো তরল পানি টিকে থাকার প্রশ্নই ওঠে না, কারণ যদি কোনো পানি থাকতো, তার সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যেত। তাহলে পৃথিবীর ভেতর থেকেই কি পানি এসেছে? অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীর পানি শুরু থেকেই এর গভীরে লুকিয়ে ছিল, পৃথিবীর ম্যান্টেলের গভীরে। রিংউডিট নামে একটি খনিজের মধ্যে বিপুল পরিমাণ হাইড্রোজেন আটকে থাকতে পারে। 2014 সালে বিজ্ঞানীরা এমন একটি হীরার নমুনা বিশ্লেষণ করে এই ধারণার শক্তিশালী প্রমাণ পান। কিছু গবেষণায় বলা হয় ম্যান্টেলের ভেতরে বর্তমান সব মহাসাগরের পানির সমপরিমাণ, এমনকি তার চেয়েও বেশি পানি খনিজের ভেতরে আবদ্ধ থাকতে পারে। যখন পৃথিবীতে হাজার হাজার আগ্নেয়গিরি সক্রিয় ছিল, তখন সেগুলো থেকে বের হচ্ছিল জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড এবং মিথেন। এই প্রক্রিয়াকে বলা হয় ভলকানিন আউটগ্যাসিং। ধীরে ধীরে পৃথিবীর চারপাশ তৈরি হলো ঘন বাষ্পে ভরা বায়ুমণ্ডল। পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো। সেই বাষ্প ঘনীভূত হয়ে পরিণত হয় বৃষ্টিতে। কিন্তু এটি কয়েকদিনের বৃষ্টি ছিল না। অনেক গবেষকের ধারণা লক্ষ লক্ষ বছর ধরে প্রায় অবিরাম বৃষ্টি হয়েছিল। ভাবুন, আপনি যদি তখন পৃথিবীতে দাঁড়াতে পারতেন, তাহলে হয়তো আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই শুধু বৃষ্টি দেখতেন। তো এবার আসি আরেকটি অসাধারণ তত্ত্বে। অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীর পানির বড় একটি অংশ এসেছে মহাকাশ থেকে, প্রায় 4.1 থেকে 3.8 বিলিয়ন বছর আগে। সৌরজগৎ ছিল অত্যন্ত বিশৃঙ্খল, হাজার হাজার বরফে ভরা ধূমকেতু, কার্বন সমৃদ্ধ গ্রহাণু এবং ছোট ছোট মহাজাগতিক বস্তু পৃথিবীতে আঘাত করছিল। একটি মাঝারি আকারের ধূমকেতুর ভেতর কখনো কখনো শত শত বিলিয়ন টন বরফ থাকতে পারে। প্রতিটি সংঘর্ষে পৃথিবীতে যুক্ত হতে পারে নতুন নতুন পানি। নাসায়ের রোসেটা মিশন ধূমকেতুর 67P এর পানি বিশ্লেষণ করে সেখানে দেখা যায় তার ডিউটেরিয়াম হাইড্রোজেন অনুপাত পৃথিবীর পানির সঙ্গে পুরোপুরি মেলে না। অন্যদিকে কার্বন সমৃদ্ধ কিছু গ্রহাণুর পানির রাসায়নিক গঠন পৃথিবীর পানির সঙ্গে অনেক বেশি মিল পাওয়া যায়।
এই কারণে আজ অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পৃথিবীতে পানি এসেছে একাধিক উৎস থেকে। আপনি হয়তো ভাবছেন 4.5 বিলিয়ন বছর আগের ঘটনা বিজ্ঞানীরা জানলেন কিভাবে? উত্তর হলো রাসায়নিক স্বাক্ষর। প্রতিটি পানির অণু একই রকম নয়। কিছু পানির মধ্যে থাকে ডিউটেরিয়াম, যাকে হেভি হাইড্রোজেন বলা হয়। বিজ্ঞানীরা ডিউটেরিয়াম ও সাধারণ হাইড্রোজেনের অনুপাত পরিমাপ করেন। এটিকে বলা হয় ডিএইচ রেশিও। এই অনুপাতই বলে দেয় পানির সম্ভাব্য উৎস। আজ পর্যন্ত নাসা, ইএসএ এবং বিভিন্ন মহাকাশ মিশনের মাধ্যমে অসংখ্য ধূমকেতু, গ্রহাণু এবং উল্কাপিণ্ড বিশ্লেষণ করা হয়েছে। ফলাফল বলছে পৃথিবীর পানির ইতিহাস একটি উৎসের নয়, বরং বহু উৎসের সম্মিলিত গল্প। পৃথিবীতে পানির পরিমাণ প্রায় 1.386 বিলিয়ন ঘনমিটার। এর মধ্যে 97.5% লবণাক্ত সমুদ্রের পানি, মাত্র 2.5% মিঠা পানি। কিন্তু এখানেই শেষ নয়, এই 2.5%-এরও প্রায় 68.7 বরফে জমে আছে। প্রায় 30% ভূগর্ভস্থ পানিতে। নদী, হ্রদ, বায়ুমণ্ডল এবং মানুষের ব্যবহারের জন্য সরাসরি সহজলভ্য পানি পৃথিবীর মোট পানির মাত্র 0.3%-এরও কম। আর যদি পুরো পৃথিবীর পানিকে একটি 1 লিটার বোতলে ধরা হয়, তাহলে মানুষের সহজে ব্যবহারযোগ্য পানি হবে মাত্র 1 ফোঁটারও কম। অর্থাৎ আমরা যে পানিকে প্রতিদিন ব্যবহার করি তা মহাবিশ্বের দৃষ্টিতে অত্যন্ত বিরল একটি সম্পদ। তো আপনি যে পানি পান করছেন সেটি কত পুরনো? এখন সবচেয়ে অবাক করা তথ্য, পৃথিবীর পানি কোথায় হারিয়ে যায় না, শুধু এটি রূপ বদলায়। সমুদ্র থেকে বাষ্প হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, নদীতে নামে, আবার সমুদ্রে ফিরে যায়। এই ওয়াটার সাইকেল চলছে কোটি কোটি বছর ধরে। আপনি আজ যে 1 গ্লাস পানি পান করছেন, তার কিছু অণু হয়তো ডাইনোসরের শরীরে ছিল, হয়তো মিশরের পিরামিড নির্মাণের সময় কোনো শ্রমিক সেই একই পানির অণু পান করেছিল, হয়তো সেই পানির কিছু অংশ একসময় একটি আগ্নেয়গিরির লাভার মধ্যে ছিল। এমনকি বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আপনার শরীরে প্রায় 42 লিটার পানি রয়েছে। যদি গড় 70 কেজি ওজনের মানুষ হন আপনি, তো সেই পানির কিছু অণুর বয়স সম্ভবত 4.5 বিলিয়ন বছরেরও বেশি। অর্থাৎ আপনার শরীরের ভেতরেই মহাবিশ্বের ইতিহাস বহন করে বেড়াচ্ছে প্রাচীন মহাজাগতিক পানি। তাই পরের বার যখন আপনি 1 গ্লাস পানি হাতে নেবেন, একবার ভেবে দেখবেন এই সাধারণ স্বচ্ছ তরলটি শুধু পানি নয়, এটি 4.54 বিলিয়ন বছরের একটি মহাজাগতিক ইতিহাস। হয়তো এর কিছু অংশ পৃথিবীর জ্বলন্ত অন্তরস্থল থেকে এসেছে, হয়তো কিছু অংশ প্রাচীন কোনো ধূমকেতুর বরফ ছিল, হয়তো একই পানির অণু একদিন ডাইনোসরের শরীরে, তারপর কোনো মেঘে, তারপর সমুদ্রে, আর আজ আপনার গ্লাসে পৌঁছেছে। ভাবুন তো, আপনি যখন এক চুমুক পানি পান করছেন, তখন হয়তো আপনি মহাবিশ্বের ইতিহাসের একটি অংশ স্পর্শ করছেন। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনার মতে পৃথিবীর বেশিরভাগ পানি কোথা থেকে এসেছে? পৃথিবীর অভ্যন্তর থেকে, নাকি বরফে ভরা গ্রহাণু ও ধূমকেতু থেকে, নাকি দুটোরই সমন্বয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর মহাকাশ, বিজ্ঞান ও পৃথিবীর রহস্য নিয়ে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে বিজ্ঞানের এক নতুন সত্য।